প্রধানমন্ত্রী বলেছেন, এর আগেও বলেছেন, তার এই গত কালকের মিটিংও বলেছেন যেটা, যে আওয়ামী লীগকে উৎখাত করতে কাজ করছে। আমাদের অপরাধটা কি? আপনাদের সবচেয়ে বড় অপরাধ, আপনারা এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, এই দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। যে বঙ্গবন্ধু দোহাই দিয়ে রাজনীতি করছেন, যে বঙ্গবন্ধু মানুষের ভোট ভাতের জন্য লড়াই করছে, বঙ্গবন্ধু কন্যা হয়ে আপনি আপনার বাবার সাথে যারা রাজনীতি করেছে তাদেরকে সামনে বসিয়ে রেখে বেঙ্গানি করেছেন, ওদের বয়স লাভ করেছেন। আপনি 18 সালে বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন, আমি বঙ্গবন্ধু কন্যা। আপনার উপরে মানুষের বিন্দুমাত্র আস্থা নাই। আপনার কথায় আপনার কিছু অন্ধ দলদাস ব্যক্তি ব্যতীত ন্যূনতম মূল্যায়ন আপনার কথায় করে না। যে কারণে জাতীয় নেতৃত্বের মধ্যে কয়েকজন বক্তব্য রেখেছেন যে এটাই, যে আমাদের একটাই কথা, আগামী নির্বাচন এই বিনামূল্যের সরকারের অধীনে হতে দেওয়া হবে না। এবং এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা শুধু জাতীয় বেইমান না, এই জাতির ইতিহাসে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠনে পরিণত হবে। সবাই বলছেন শেখ হাসিনার অধীনে আবার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে কেন আবার সেখানে নাকে ভাব দিয়ে তাদের অধীনে নির্বাচনে যাবেন? যারা যদি যান তবে তারা সেই ইতিহাসের নির্দিষ্ট জীব হিসেবে আপনাদের নাম ইতিহাসে লেখা হয়ে থাকবে। আমরা বলতে চাই, কিছুদিন আগে একটা আলোচনা আমরা স্পষ্ট না করায় বিভিন্ন ধরনের বিভ্রান্তি হচ্ছে, সেখানে আমরা আপনাদেরকে 1 মিনিট একটু সংক্ষেপ করতে চাই যে আপনাদের যে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এরকম জেএসডি এবং বেশ কয়েকটি দল ও সংগঠন মিলে একটা জোট বা মঞ্চ গঠনের একটা প্রক্রিয়া চলছে। প্রাথমিক কিছু কাজ আমাদের হয়েছে, সেখানে সবাই একমত যে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই আমরা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না। এখন আমাদের কাজ হচ্ছে যারা আমাদের সাথে একমত যে এই সরকার অধীনে নির্বাচনে না নেওয়া এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার জন্য, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একমত, তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর মঞ্চ গঠনের জন্য কাজ করব। সেখানে শুধুমাত্র চাকরি দল না, সবার জন্যই দরজা খোলা থাকবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে এবং আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, তাদের সাথে আমাদের ঐক্য হবে। যদি সম্ভব হয় এক প্ল্যাটফর্মে, তাহলে যুগপথ হবে। আপনাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, এই সরকারের সবচেয়ে বড় অস্ত্র ভয়। মানুষের মাঝে চাষের সৃষ্টি করে বাসা বাড়ি থেকে তুলে নিচ্ছে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের দিয়ে হামলা করাচ্ছে, ভয় সৃষ্টি করে মানুষকে দমিয়ে রাখতে চায়। আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিছু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। বঙ্গবন্ধুর ইতিহাস দেখেন, 4,4200 সামথিং দিন তিনি কারাগারে কেটেছেন, জাতির নেতৃত্ব করেছেন। নেলসন ম্যান্ডেলার ইতিহাস দেখেন, 23 বছর কারাগারে ছিলেন, 27 বছর কারাগারে ছিলেন। সুতরাং মানুষের মুক্তির জন্য যারা কাজ করেছে তাদের জন্য কখনোই ফুলের বিছানো ছিল না। আজকে যে সমস্ত রাজনীতিবিদরা এই দেশের মানুষের মুক্তির জন্য কাজ করতে চান, তাদেরকে বলবো আপনাদেরকে শুধুমাত্র বক্তব্য, বিবৃতি, সমাবেশে না, রাজপথে নামতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের জনজীবনের চরম ভোগান্তি দেখেছেন। 1 লাফে 38 টাকা করেছে লিটারে তেলের দাম। নাটকটা দেখেন, রোজার শুরুর দিকে তেলের সরবরাহ ঠিক রেখেছে। ওরা দাম বাড়াবে, 5টা কোম্পানি, 5টা মাফিয়া কোম্পানি, ওরা তো জানতো যে তেলের দাম বাড়বে, চট করে শেষ রোজার দিকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। সরকারের সাথে দফারফা করে আগামী নির্বাচনে সরকারকে কয়েক হাজার কোটি টাকা দেবে, 5 কোম্পানি মিলে সরকারের সাথে সমঝোতা করে 1,38 টাকা বাড়িয়ে দিয়েছে। এখন আমি বলছি, আমি তেলের দাম দিয়ে রাস্তায় নামতে রাজি না, শুধু তেলের দাম দিয়ে নামবো না। জনগণ জানি আমাদের এই দামের সাথে একমাত্র রাস্তায় আমরা সেলিং রাস্তায় নামবো। শুধুমাত্র জাফরুল্লাহ চৌধুরী আমাদের দলের দায়িত্ব না, তেলের দাম নামানো। জনগণকে রাস্তায় নামতে হবে। জনগণ ভুক্তভোগী, মুখে তালা মেরে থাকলে মুক্তি আসবে না, মুখে তালা মেরে থাকলে ভোগান্তি কমবে না। সবাইকে নামতে হবে। সুতরাং আমরা বলছি, ইতিমধ্যে বিভিন্ন দল নামা শুরু করেছে, আমরাও নামবো এবং আমরা বিশ্বাস করি এই কোনো একটা নামার মধ্যে দিয়েই এদেশের জনগণ রাস্তায় নেমে আসবে। এবং সেদিন আমাদের একটাই স্লোগান, এই বিনা ভোটের সরকারের পদত্যাগ এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু ভাই বক্তব্য রেখেছেন। ঢাকার গেরিলা যোদ্ধা এবং জাতীয়তাবাদী যে মুক্তিযোদ্ধা দল তার সভাপতি সেক্রেটারি জুলফাত ভাই বক্তব্য রেখেছেন। মেজর অবসরপ্রাপ্ত আমিনা আহমেদ আফসারি বক্তব্য রেখেছেন। বিভিন্ন দেশের প্রবাসী ফেরত ভাই বোনেরা আজকে প্রোগ্রামে সভাপতিত্ব করছেন। লিবিয়া প্রবাসী মোহাম্মদ আহমদার ভাই এবং সঞ্চালনা করছেন লন্ডন প্রবাসী আমাদের ফয়জুল্লাহ ভাই, আবার অনুষ্ঠানে সহযোগিতা করছেন সৌদি আরব যে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম নিশান
সহযোগিতা করছেন সৌদি আরব আরব প্রবাসী জামাল ভাই। আজকের প্রোগ্রামটা মূলত যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা আলোচনা সভা এবং মত বিনিময়, যে আলোচনা সভাটার এরকম একটা সেনার্থিক দেশি উন্নয়নে অগ্রগতিতে প্রবাসীদের শিক্ষক আলোচনা। সেখানে অনেকে বক্তব্য রেখেছেন, অনেক কথাই চলে এসেছে, সুতরাং আমি সেই বক্তব্যগুলো রিপিট করতে গেলে সময় অনেক চলে যাবে। সেই জায়গা থেকে আমি শুরু করে বললে যে তাদের কথাগুলো এবং আমাদের বাস্তবতা দেখতে যে এরকম, যে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিটা এখনো সচল আছে বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে আমরা পড়ি নাই, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের রেমিটেন্সের সেই ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাই বোনরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু খুবই উদ্বেগের বিষয় এবং দুঃখজনক যে এই প্রবাসীরা দেশের বাইরে গেলে অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হয়, কর্মক্ষেত্রে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়। বাংলাদেশের যে বিভিন্ন দূতাবাসগুলোতে শ্রম উইং রয়েছে এবং বিভিন্ন সেবা দপ্তর রয়েছে, সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সেবা মেলে না। এবং বাংলাদেশের মানুষের একেবারে রন্ধ্রে রন্ধ্রে যে একটা রোগ ঢুকে গেছে করোনা ভাইরাসের মতো, সেটা হচ্ছে দুর্নীতি। একেবারে বলতে গেলে যে হসপিটাল থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতি নাই। বিশেষ করে এই সরকারের গত 13 বছরের এই যে আপনার জবাবদিহিতাহীন শাসন ব্যবস্থা এই দুর্নীতির ক্ষেত্রটাকে আরো প্রশস্ত করেছে। এখন যে যার মতো যা ইচ্ছে তাই করছে। তো সেই জায়গা থেকে আমরা প্রবাসীদের দিয়ে কাজ করার লক্ষ্যেই এই প্রবাসী অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছি। যে আমরা যে রেমিটেন্স যোদ্ধা নানা নামে বলেছে তারা অনেকে, ভাই বিশেষণ লাগবে না, আমাদের পরিবারের নিরাপত্তা দেন, আমরা সংকটে করলে আমাদের সহযোগিতা করেন, তারা সিম্পল কথা বলেছে। বাংলাদেশের থেকে মধ্যপ্রাচ্য কিংবা সৌদি আরবে দেখেন যাওয়া থেকে শুরু হয় দালালদের দৌরত্ব। 2 লাখ টাকায় যেখানে যেতে পারে সেখানে 8 লাখ টাকা, 1 লাখ টাকায় যেখানে যেতে পারে সেখানে 5 লাখ টাকা। এবং এই যে দালাল চক্রটা, এরা কারা? এরা বিভিন্ন সরকারেরই সাথে সমঝোতা করে তাদের সুবিধাভোগী হিসেবে তারা এই কাজগুলো করে থাকে। সেটা বর্তমান সরকার আমলে যেমন চলছে, অতীতের সরকার আমলেও চলছে। তবে বর্তমান সরকার বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা না থাকায় বাংলাদেশের শ্রম বাজার বিভিন্ন দেশে একটা সংকটে পড়ছে। যে কারণে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের জিএসপি সুবিধার মতো সুবিধা আমরা হারিয়েছি। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ বলছে যে আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য তারা পুনর্বিবেচনা করবে, বাংলাদেশ একটা সংকটে পড়বে। এটা কিন্তু বিভিন্ন আমাদের বন্ধু প্রতিম দেশগুলো সতর্ক করছে। কারণ যে বর্তমান সরকার তো কিভাবে কি প্রক্রিয়ায় আছে সেটা আপনারা সকলে অকেভাল আছেন। তো আমি প্রবাসী অধিকার সম্পর্কে আরো দুটি কথা বলতে চাই। যে প্রবাসী অধিকার পরিষদের গঠনটা, এর সূত্রপাতটা যদি আপনারা শুনেন অনেকে অবাক হবেন। যে করোনাকালীন সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা তো ঘরে বসে আছি, কাজ নাই, কি করবো? তো আমরা ভেবেছিলাম এই যে লকডাউন দিয়ে মানুষকে ঘরবন্দি করা হয়েছে, বাংলাদেশের মানুষ তো ম্যাক্সিমামই শ্রমজীবী মানুষ। একদিন রিক্সা না চালাইলে, রাস্তায় কাজ না করলে পরের দিন তার ঘরে ভাত জোটে না। তখন আমরা চিন্তা করছি আমরা মানুষকে কিছু সহযোগিতা করবো, কিছু খাবার টাবার দেবো। তো তাহলে আমরা যারা ছিলাম ছাত্র জীবনেতে, আমাদের তো পয়সা পাতি নেই, আমরা কি করবো? তখন আমাদের সাথে যেসব প্রবাসীদের যোগাযোগ ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি যে আমরা এই ধরনের একটা উদ্যোগ দিতে যাচ্ছি, আপনারা সহযোগিতা করেন। সেই সময় এই ফান্ড রেইজ করতে গিয়েই মূলত সেখান থেকে আমাদের মাথায় এই আইডিয়াটা ভালোভাবে আসে যে তারা যেহেতু আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন সংকটে কিছু ভাই বন্ধুরা খুবই সহযোগিতা করেছে। এবং বলতে গেলে এটাও আপনাদেরকে জানা দরকার যে তারা কেউ বিলিয়নিয়র কোটিপতি, আমার মনে হয় যে খুব শত শত কোটি টাকার মালিক এইরকম ব্যক্তিরা কম ছিলেন। ম্যাক্সিমাম লোকই স্বল্প আয়ের বেতনে চাকরি করা মানুষ, স্বল্প আয়ের বেতনে ওই বিভিন্ন দেশে থাকা মানুষগুলোই 1000, 2000, 5000, 10,000 যে যেভাবে পারছে এরকম ভাবে সহযোগিতা করেছে। তো তখন আমাদের কাছে মনে আছে আমাদের যে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা, দেশে আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি তৈরি করতে চাই, এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা বন্ধ করতে চাই, একটা কল্যাণকর, একটা সম্প্রীতি সহনশীলতার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তো এই মানুষগুলো আমাদেরকে সেখানে সহযোগিতা করতে পারে তাদের স্ব জায়গা থেকে। সেখান থেকেই এই প্রবাসী অধিকার পরিষদের চিন্তা ভাবনা এবং এই প্রবাসী অধিকার পরিষদকে একটা সংগঠনের রূপ দেওয়া। এবং সেই থেকে এখন পর্যন্ত আমাদের অন্যান্য যে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ অন্যান্য সংগঠনগুলো যেভাবে রাজনৈতিকভাবে খুব সক্রিয়, তারা রাজনৈতিকভাবে অতটা কানেক্টেড না হয়ে তারা বরঞ্চ সামাজিক সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং বিশেষ করে আপনার মানুষকে সহযোগিতা,
বিভিন্ন দেশে মানুষ মারা গেলে তাদের লাশ আনতে সহযোগিতা, কোথাও কেউ দূতাবাসে সহযোগিতা না পেলে তাদেরকে সহযোগিতা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া, এই ধরনের কাজগুলো তারা করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই যে এই বলেছি যেটা মধ্যম আয়ের ইনকামকারী এই মানুষগুলো আমাদেরকে যেমন সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে দেশের মানুষকে সহযোগিতা করেছে এবং আজকে পর্যন্ত সেটা অব্যাহত রাখেছে। যে কারণে তারা বিভিন্ন দেশের নাম উল্লেখ করতে গেলে অনেকের নাম উল্লেখ করতে হয়, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি সবার নাম বলছি না। এবং এই সংগঠনের যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন জার্মান থেকে, এবং বিপ্লব পোদ্দার লন্ডন থেকে, এবং আমি প্রধান উপদেষ্টা হিসেবে তাদেরকে একটা গাইড করে যাচ্ছি। সেই ক্ষেত্রে তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা নিজের কর্মব্যস্ততার মধ্যেও তারা এই সময় এই সংগঠনটাকে গুছিয়ে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে আরেকটা বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলতে চাই, যেহেতু আমরা রাজনীতি করি, দেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে, যে জায়গায় যাই কিছু রাজনৈতিক কথা চলে আসবে। দেশে বর্তমানে একটা চরম সংকট বিরাজমান, বলতে গেলে যে একটা রুদ্ধতার পরিস্থিতি বিরাজমান দেশে, এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নাই, লেখার স্বাধীনতা নাই, চলার স্বাধীনতা নাই। এরকম একটা রুদ্ধতার পরিস্থিতিতে আমরা বাস করছি। ঈদের মতো সার্বজনীন সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে পরিবারের সাথে ঈদ করতে গিয়েও আমাদের দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে হামলার শিকার হয়েছে। গতকাল যে কুমিল্লা দেখেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেনের বাসায় হামলা করেছে কারা? আপনার মধ্যে ছাত্রলীগ, যুবলীগ। গৌরনদীতে পৌরসভার মেয়র হারিসুর রহমান আমাদের একজন নেতাকে নিয়ে লোক দিয়ে তুলে দিয়ে মারধর করে তার ফেসবুক থেকে ওরা পোস্ট দিয়েছিল, আমি ভুলে গণ অধিকার পরিশোধ করেছি, আর গণ অধিকার পরিশোধ করবো না। তো এই ধরনের একটা নৈরাজ্য দেশে চলছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, মানুষকে গুম করছে, খুন করছে, কিন্তু প্রশাসন সেখানে নির্বিকার ভূমিকা পালন করছে। প্রশাসনের এই নীরব ভূমিকা আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি করেছে এবং সরকারের এই ধরনের দুর্বৃত্তায়নের যে রাজনীতি, এটা দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, আপনারা যে নৈরাজ্যকর পরিস্থিতি দেশে তৈরি করে রেখেছেন, এই পরিস্থিতি যদি উত্তরণ না হয়, এই দেশে সংঘাত বাড়বে, হানাহানি, খুনোখুনি, মারামারি বাড়বে এবং সেখান থেকে কেউ রেহাই পাবে না। স্থানীয় নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন বিরোধী দল লাগে নাই, আওয়ামী লীগের লোক আমাদের গ্রামে গেছে, গ্রামের ভাষা বললে গ্রামে নুনের বাটি পর্যন্ত বাইকে বলেছে, বিরোধী বিদ্রোহী ক্যান্ডিডেট এবং দলীয় ক্যান্ডিডেট তাদের মধ্যেই লেগে গেছে। সুতরাং আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই যে নগর ঘুরিলে দেবালয় রক্ষা হয় না, গ্রামে যদি বালা মুসিবত আসে পীরের গায়েও লাগে, একটা কথা প্রচলিত আছে। আজকে দেশের যে সংকট তৈরি করে রেখেছেন, আপনারা নিজেরাও সেখান থেকে রেহাই পাবেন না। এবং আমরা মনে করি যে বর্তমান সংকট থেকে উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে একটা আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। বর্তমান সরকার যে বিনা ভোটে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যে চালু করেছে, এই ব্যবস্থাকে সমাপ্ত করে একটা গণতান্ত্রিক যুগে, একটা গণতান্ত্রিক যাত্রায় আমাদেরকে সামিল হতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এর আগেও বলেছেন, তার এই গত কালকের মিটিংও বলেছেন যেটা, যে আওয়ামী লীগকে উত্থান করতে কাজ করছে। আমাদের অপরাধটা কি? আপনাদের সবচেয়ে বড় অপরাধ, আপনারা এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, এই দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। যে বঙ্গবন্ধু দোহাই দিয়ে রাজনীতি করছেন, যে বঙ্গবন্ধু মানুষের ভোট ভাতের জন্য লড়াই করছে, বঙ্গবন্ধু কন্যা হয়ে আপনি আপনার বাবার সাথে যারা রাজনীতি করেছে তাদেরকে সামনে বসিয়ে রেখে বেকারি করেছেন, ওদের বরখেলাপ করেছেন। আপনি 18 সালে বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন, আমি বঙ্গবন্ধু কন্যা। আপনার উপরে মানুষের বিন্দুমাত্র আস্থা নাই। আপনার কথায় আপনার কিছু অন্ধ দলদাস ব্যক্তি ব্যতীত ন্যূনতম মূল্যায়ন আপনার কথায় করে না। যে কারণে জাতীয় নেতৃত্বের মধ্যে কয়েকজন বক্তব্য রেখেছেন যে এটাই, যে আমাদের একটাই কথা, আগামী নির্বাচন এই বিনামূল্যে সরকারের অধীনে হতে দেওয়া হবে না। এবং এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা শুধু জাতীয় বেইমান না, এই জাতির ইতিহাসে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংগঠনে পরিণত হবে। সবাই বলছেন শেখ হাসিনার অধীনে আবার সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাহলে কেন আবার সেখানে নাকে ভাব দিয়ে তাদের অধীনে নির্বাচনে যাবেন? যারা যদি যান তবে তারা সেই ইতিহাসের নির্দিষ্ট জীব হিসেবে আপনাদের নাম ইতিহাসে লেখা হয়ে থাকবে। আমরা বলতে চাই, কিছুদিন আগে একটা আলোচনা আমরা স্পষ্ট না করায় বিভিন্ন ধরনের বিভ্রান্তি হচ্ছে, যে কারণে আমরা আপনাদেরকে 1 মিনিট একটু সংক্ষেপ করতে চাই যে আপনাদের যে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এরকম জেএসসি এবং বেশ কয়েকটি দল ও সংগঠন মিলে একটা জোট বা মঞ্চ গঠনের একটা প্রক্রিয়া চলছে। প্রাথমিক কিছু কাজ আমাদের হয়েছে, সেখানে সবাই একমত যে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই আমরা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেব না। এখন আমাদের কাজ হচ্ছে
যারা আমাদের সাথে একমত যে এই সরকার থেকে নির্বাচনে না নেওয়া এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একমত, তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর মঞ্চ গঠনের জন্য কাজ করব। সেখানে শুধুমাত্র ছাত্রী দল না, সবার জন্যই দরজা খোলা থাকবে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে এবং আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, তাদের সাথে আমাদের ঐক্য হবে। যদি সম্ভব এক প্ল্যাটফর্মে, তাহলে যুগপথ হবে। আপনাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, এই সরকারের সবচেয়ে বড় অস্ত্র ভয়। মানুষের মাঝে চাষের সৃষ্টি করে বাসা বাড়ি থেকে তুলে নিচ্ছে, ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে হামলা করাচ্ছে, ভয় সৃষ্টি করে মানুষকে দমিয়ে রাখতে চায়। আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিন্তু মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। বঙ্গবন্ধুর ইতিহাস দেখেন, 4,4200 সামথিং দিন তিনি কারাগারে কেটেছেন, তিনি জাতিতে করেছেন। নেলসন ম্যান্ডেলা ইতিহাস দেখেন, 23 বছর কারাগারে ছিলেন, 27 বছর কারাগারে ছিলেন। সুতরাং মানুষের মুক্তির জন্য যারা কাজ করেছে, তাদের জন্য কখনোই ফুলের বিছানো ছিল না। আজকে যে সমস্ত রাজনীতিবিদরা এই দেশের মানুষের মুক্তির জন্য কাজ করতে চান, তাদেরকে বলবো, আপনাদেরকে শুধুমাত্র বক্তব্য, বিবৃতি, সমাবেশে না, রাজপথে নামতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের জনজীবনের চরম ভোগান্তি দেখেছেন। 1 লাফে 38 টাকা করেছে লিটারে তেলের দাম। নাটকটা দেখেন, রোজার শুরুর দিকে তেলের সরবরাহ ঠিক রেখেছে। ওরা দাম বাড়াবে, 5টা মাফিয়া কোম্পানি ওরা তো জানতো যে তেলের দাম বাড়বে, চট করে সেই রোজার দিকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। সরকারের সাথে দফারফা করে আগামী নির্বাচনে সরকারকে কয়েক হাজার কোটি টাকা দেবে, 5 কোম্পানি মিলে সরকারের সাথে সমুদ্র করে 1 লাখ 38 টাকা বাড়িয়ে দিয়েছে। এখন আমি বলছি, আমি তেলের দাম দিয়ে রাস্তায় নামতে রাজি না, শুধু তেলের দাম দিয়ে নামবো না। জনগণ জানেন আমাদের এই দামের সাথে একমাত্র রাস্তায় আমরা সেদিন রাস্তায় নামবো। শুধুমাত্র জাফরুল্লাহ চৌধুরী আমাদের দলের দায়িত্ব না তেলের দাম কমানো, জনগণকে রাস্তায় নামতে হবে। জনগণ ভুক্তভোগী, মুখে তালা মেরে থাকলে মুক্তি আসবে না, মুখে তালা মেরে থাকলে ভোগান্তি কমবে না, সবাইকে নামতে হবে। সেজন্য আমরা বলছি, ইতিমধ্যে বিভিন্ন দল নামা শুরু করেছে, আমরাও নামবো এবং আমরা বিশ্বাস করি এই কোনো একটা নামার মধ্যে দিয়েই এদেশের জনগণ রাস্তায় নেমে আসবে। এবং সেদিন আমাদের একটাই স্লোগান, এই বিনা ভোটের সরকারের পদত্যাগ এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকের প্রোগ্রামে যারা আয়োজক ছিলেন, অতিথি হিসেবে যারা সম্মানিত করেছেন, প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, বিশেষ করে প্রেস এবং মিডিয়ার ভাইদেরকে। আমাদের দেশ কেমন থাকবে, দেশ কেমন আছে, এইটা বোঝাবার জন্য অর্থনীতিতে সাধারণত একটা সূচক ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় মোট জাতীয় উৎপাদন। সরকার যেরকম বলে না জিডিপি, এখন ধারণাটা একটু বদলেছে, এখন বলা হয় মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল ইনকাম। কারণ দেশের মধ্যে উৎপাদিত সম্পদের চাইতে বাইরে থেকে যারা টাকা পাঠান তাদের পরিমাণ একেবারে কম নয়। এবং একটু আগে তো আপনারা শুনেছিলেন, আমাদের অর্থনীতিতে রেমিটেন্স একটা খুবই বড় ভূমিকা পালন করে। যদি রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো বেরুলিয়া হয়ে যেতে পারে, এইরকম আশঙ্কা আমাদের প্রকাশ করছে। যারা এখানে আছেন প্রবাসী, হয়তো এখনো যেতে পারেননি, এখানে বক্তৃতা করে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের যে কষ্ট, আপনাদের যে দাবি 8 দফা বা 10 দফা বললেন, আমি এগুলো অবশ্য পড়বার সুযোগ পাইনি, কিন্তু আমি জানি, আমি বুঝি, আমি বিশ্বাস করি এগুলো সব ন্যায্য দাবি। আমি সেই ন্যায্য দাবিগুলোর প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এই কথা ঘোষণা করতে চাই যে এই ন্যায্য দাবির সংগ্রামে যখন আমাদেরকে যেখানে যেভাবে চাইবেন, আমরা আপনাদের সাথে থাকি। একটা কথা বলা খুব দরকার মনে করি, এই দাবিগুলো মানবে কি? গণ অধিকার পরিষদ পারবে না, এটা নাগরিক ঐক্য পারবে না, এটা ডক্টর জাফরুল্লাহ পারবেন না, এটা সরকারকে করতে হবে। একটু এমন একটা সরকার ক্ষমতায় আছে, ওরা সংসদে দাঁড়িয়ে একটু ভালো ভালো কথা বলে, ওগুলো সব মিথ্যা কথা, প্রত্যেক কথা। ওই যেরকম শেখ হাসিনা বলেছেন না সংসদের মধ্যে, এইবার প্রবাসীদের জন্য আমাদের কিছু করা দরকার,
অপেক্ষা করেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 1.5 বছর, কিছু করবে না। ভোটের আগে বলবে আরেকবার নৌকাকে ভোট দেন, ইনশাল্লাহ স্বাধীনবাদ করবে। 12 বছর ধরে ক্ষমতায় আছে, কিছু তো করেনি। আমি বলছি করবেও না। কেন? আজকের পত্রিকা খুললে দেখবেন এই সরকারের মন্ত্রীগুলো এক একটা কিরকম মিথ্যাবাদী প্রতারক, তার প্রমাণ আছে। 3 জন যুবক ট্রেনে উঠেছেন, কিভাবে উঠলেন কি এগুলো আমরা জানি না। এক এক পত্রিকা এক এক কথা লিখে ওরা টিকিট কাটে। তো টিটি ধরেছে, টিটির উপরে তারা রাগ করেছে। টিটি বলেছে না, যতক্ষণ টিকিট কাটছেন আমি আপনাদের যেতে দেব না। তারা মন্ত্রী সাহেবের নাকি মন্ত্রী সাহেবের স্ত্রী, বোনের ছেলে। আচ্ছা, মন্ত্রী সাহেবের স্ত্রীর বোনের ছেলে হলে মন্ত্রী সাহেবের কেউ হয়? কেউ হয় না, আত্মীয় হয় না। মন্ত্রী বলছে ওরা আমার কেউ না। মন্ত্রীর বোন যে তার যে বোন, তার ছেলে, ওই বোন বলেছে বড় কষ্ট পেলাম, উনি এখন আমাদের চেনেই। এবার পড়েন আজকে। তারপরে সেই মন্ত্রী আবার তার শালীকে কিংবা যার সাথে বড় বোন হতে পারে, তাকে ফোন করে বলেছে আপা কিছু মনে করবেন না, আমার ওটা বলতে হয়েছে। তার মানে ধাপ্পা দেবার জন্য নিজের স্ত্রীর বোনকে অস্বীকার করা যায়। আর কি বলবো বলে, ধাপ্পা দেবার জন্য নিজের কন্যাকেও পাওয়া যায়। আমি যে ডিভোর্স করে বলা যায়, যায় এরকম ঘটনা হয়েছে। যারা এইরকম 420 করতে পারে তাদের কাছে আপনারা দাবি পেশ করলে যতদিন তার ক্ষমতায় আছে ততদিন কোন দাবি আদায় হবে না। একটু নিরুৎসাহিত হলেন আমার কথায়, কিন্তু নিরুৎসাহিত হবার কিছু নেই, এটাই বাস্তব। দেখেন, গতকালকে 2.5 বছর পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সভা হয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী বক্তৃতায় প্রথমেই বলেছেন, এর আগে নাম ধরে কয়েকজনের কথা বলেছিলেন, এইবার কারণ নাম ধরেনি, বিভিন্ন দলের কথা বলেছে, বলেছে ওরা আমাদেরকে উৎখাত করতে চায়। আমি কি দোষ করি? শেখ হাসিনা কোন দোষ করেছে? শেখ হাসিনার কোন অপরাধ আছে আপনারা মনে করেন? এই যে বিদেশের মাটিতে প্রবাসীদের লাশ পড়ে থাকে, লাশ আসে না, এই দায় প্রধানমন্ত্রী কেন নয়? উনি প্রধানমন্ত্রী কেন? প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে কেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে কেন? বিদেশে বাঙালিদের লাশ পড়ে যায়, ভূমধ্য সাগরে লাশ ভাসে, দেখবার লোক নাই। ওই রকম সরকার আমাদের দরকার কি? এই কথা বললেই ওনার মন খারাপ হয়ে যায়। ওরা আমাকে দেখতে পারে না, ক্ষমতায় থাকতে চায় না, চলে যেতে বলে। আমি বলি আপনার গুণ কি বলেন তো? দোষ ছাড়া একটা গুণ আছে আপনার, সেটা হলো মাথা ভরা রাগ, মাথার মধ্যে আগুন, খুব ঠান্ডা মাথায় বুদ্ধি করতে পারেন, কাকে জেলে পাঠাতে হবে, কার নামে মিথ্যা কথা বলতে হবে, কাকে কোন রকম ষড়যন্ত্রের মধ্যে পাঠাতে হবে, এর থেকে ভালো কাজটা করতে পারেন। আর ওনাকে যে আমরা চলে যেতে বলছি কেন? আমরা বলছি 13 বছর ধরে ক্ষমতায় আছেন, ভোট ছাড়া। ভোট হয়েছে 2018-তে। উনি বলে কি আশ্চর্য কথা, এত সুন্দর ভোট করলাম, আর ওরা বলে ভোটটা কি হয়নি। এবং বলবার সময় আবার তার চেহারা এমন মানে যেন কত কষ্ট পেয়েছে। মানুষের তো মিথ্যা কথা বলতে পারে, উনি ভাবতেই পারেন না, কারণ উনি তো সত্যবাদী যুধিষ্ঠির, সবসময় খালি সত্যি কথা। 2014-তে ভোট হয়েছে, এই ভোটে 154টা 300 মধ্যে আগেই যেতে, ওটা আবার ভোট কি? আমরা তাই বলছি, আপনি জাতীয় সংসদে ভোট খেয়েছেন, আপনি ইউনিয়ন কাউন্সিলের ভোট খেয়েছেন, আপনি উপজেলার ভোট খেয়েছেন, ভোটই খেয়ে ফেলেছেন। গণতন্ত্র বলতে কিছু নাই। আবার 1.5 বছর পরে যদি ভোট হয়, আপনি যদি ক্ষমতায় থাকেন, ওই ভোটটা হওয়ার দরকার নেই। অতএব আপনি মেহরবানি করে গদি থেকে নামেন।
একটা অন্তর্বর্তী সরকার দেন, সেই সরকার ভোট দেবে, করেন আপনি ভোট করেন, মাল তো কম কামান নাই। নিজের জামাই বিদেশে আছেন, এখন বিদেশের জেলে ছিল, মামলা হয়েছে তার নামে, ওই মামলার রায় হবে এই মাসের 16 তারিখে। এই রায় নিয়ে এখন গণভবনে ঘুম নাই। তো আপনি টাকা পাচার করেন, ধরা পড়েন, আপনার জামাই, আপনার জন্য কি আমি থাকবো নাকি আমি তার শাস্তি চাইব? আপনার বেআইয়ের ছোট ভাই, সব তো বেআই, হাত ধরা দিয়ে ছবি দিয়েছেন, দেখেছেন না? 2000 কোটি টাকা পাচার করেছে। যারা এই রকম মানুষের টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে, তারা আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে নিজের দেশ ছেড়ে হাজার হাজার মাইল দূরে দিন রাত পরিশ্রম করে টাকা কামাই করে দেশে পাঠান, তাদের জন্য তাদের দরদ থাকবে না। এই সরকার আমার নয়, আমাদের এখানে কারো নয়, বিদেশে যারা প্রবাসী আছে তাদেরও এই সরকার, এই সরকারকে দায়িত্ব দিতে হবে ভোটের আগে। এই দেশে যতগুলো বিরোধী দল আছে আমরা সবাই মিলে সেটাই বলেছি, তুমি ক্ষমতায় থাকলে আমরা নির্বাচন করব না। নির্বাচন করবে। এইবার একটা মুশকিল হয়েছে কি, আমেরিকা, জাতিসংঘ, ইউরোপের দেশ তারা মিলে যারা এরকম তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে, খুন করেছে, স্যাংশন দিয়েছে, জানেন তারা বিদেশে টাকা রেখেছে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমেরিকা যেতে পারে না, ইউরোপ যেতে পারে না, অস্ট্রেলিয়া যেতে পারে না, কানাডা যেতে পারে না। এখন তারা প্রধানমন্ত্রীকে ধরে বসছে, মাল করি যাই লুটপাট করে কামালাম, রাখছিলাম তো ওই ব্যাংকে, ওই টাকা তো তুলতে পারছি না, তাহলে করে লাভ কি হলো? তাহলে আপনি ব্যবস্থা করেন। এরা এখন আমাদের সঙ্গে বলে কিসের আমেরিকা, কাঁচামরিচ দিয়ে ডলে খাই, পা ধরে তলে তলে পা ধরে। দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছে একটু বিএনপিকে বোঝান না, তাদের কাছে নির্বাচন আছে। আমাদের পাশে ভারত, তাদের আবার পররাষ্ট্রমন্ত্রী পায়ে ধরে বলে আমেরিকাকে একটু বোঝান না যেন আমাদের পরে স্যাংশন তুলে নেয়। এইখানে গরম দেখাও কেন? গরম খালি নুরের উপরে, কিবলের উপরে, জাফরুল্লাহর উপরে, বিরোধী দলের উপরে, ওদের উপরে গরম দেখাতে পারে না। এখন ওই গরম নিয়ে আমরা ওদের উপর গরম দেখাবো। সেই জন্য এখন দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাই মিলে প্রথম কথা, সব দলের নেতারা বলছেন এই সরকারের অধীনে যারা নির্বাচন করবে তারা হবে জাতীয় বেঈমান। চিনে রাখবেন কারা কারা নির্বাচনের ধান্দা করে এই সরকারের অধীনে, ওরা বেঈমান। ওদেরকে মাফ করবো না। আর আমরা যারা দেশের মধ্যে আছি আপনাদের এই দাবি সহ সমস্ত কিছু নিয়ে রাজপথে যাবো। সরকারকে যেতে হবে, নিরপেক্ষ সরকার হবে, তারপরে নির্বাচন হবে। এই ব্যাপারে বিরোধী দল একমত হয়েছে। কেউ কেউ এরকম করে বলে আচ্ছা এই সরকার গেলে কিরকম সরকার হবে সেইটা ঠিক করেছেন। আমি বলি ওইসব মত ছাড়েন, সরকারটা যাক, তারপরে কিরকম সরকার বানাবো দেখাবো। আগেই এই সরকার বানাবে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া লাগাবো, ওই উস্কানি দিচ্ছেন তো, ওই কাজ করছি না। এখন সরকার বানাবো, আমি প্রধানমন্ত্রী হবো নাকি রেজা কি হবে নাকি নুন হবে, তিনজন মিলে ঝগড়া করবো কেন? আমরা একসাথে রাস্তায় হাঁটি, মিছিল করি, লড়াই করি, জিতবার পরে কি করবো সবাই মিলে, কেউ মিলে সরকার গঠন করবো। ধান্দাবাজি হবে না। ওই ধান্দা এরশাদ করতে চেয়েছিল, তোমাকে যে চলে যেতে বলো, আমি যদি যাই তারপরে এরপরে এখানে আসবে কিভাবে, আর আমি নামবাই বা কিভাবে? আমরা বললাম বাবা তুমি আন্দোলন করতে গাছে উঠেছিল, এখন গাছের মালিক নিচে সে লাঠি যাচ্ছে, নাম ও কান্দে কিভাবে নামবো? তখন ওই গাছের মালিক বলে যেইভাবে উঠেছিলি ওইভাবে ডাকাতি করে ক্ষমতায় গেছো, এখন চুরি করে নামবে না ডাকাতি করে নামবে নাকি লাভ দিয়ে নেমে হাত পা ভাঙবে, ওইটা দেখার দায়িত্ব আমার না। তোমার নামতে হবে, যেতে হবে। তারপরে আমরা এই দেশের গণতন্ত্র নির্মাণে কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। কথা লম্বা করবেন জন্য বলেছি আমরা একটু যেতে হবে, তাড়াতাড়ি নিয়েছি বক্তৃতা করতে। আমি আবার ওঠার সময়
আমাকে বাবু বলছে ভাই আমার তো এয়ারপোর্টে যেতে হবে, আমি যাবো গুলশান, তুমি যাবেন এয়ারপোর্ট। আগে জানলে অনেক আগে দিতে বলতাম, তারপর আগে দিতাম, কিন্তু আগে দিতে আমার নাম ঘোষণা করা হয়েছে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর যেইভাবে সংগঠনটা গড়ে তুলছে আরো শক্তিশালী করে গড়ে তোলেন। সারা পৃথিবী থেকে যদি একা হচ্ছে শেখ হাসিনা লুটেরা চোর এই সরকার টাকা ভোট ডাকাতি করে, ওরা যদি ভোট নয় তাহলে ওরা এই রকম ডাকাতি করে ভোট করতে পারবে না। আপনাদের বিজয় হোক। খোদা হাফেজ।